একজন মানুষ কেন ঠান্ডা মাথায় খুন করতে পারে? খুনের সময় বা খুনের পর একজন খুনির মনে ঠিক কি চলতে থাকে এবং খুনির শাস্তি কি হওয়া উচিত? প্রায় ১৫০ বছর আগে ফিওদর মিখাইলোভিচ দস্তয়েভস্কি এই প্রশ্নগুলো নিয়ে ভাবতে শুরু করেন এবং লিখে ফেলেন রুশ সাহিত্যের সবচেয়ে পরিচিত এক গ্রন্থ, ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট। একটি অপরাধ, একটি চিৎকার এবং একটি প্রশ্নের মাধ্যমে ফিওদর দস্তয়েভস্কির এই কালজয়ী সৃষ্টি ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট আমাদের নিয়ে যায় এক গভীর অন্ধকার যাত্রায়। এখানে প্রশ্ন শুধু একটি হত্যা নয়, বরং সেই অপরাধ বোধের যা মানুষের আত্মাকে নিঃশেষ করে দেয়। ১৮৬৬ সালে একটি সাহিত্যিক পত্রিকায় প্রথম ধারাবাহিকভাবে প্রকাশিত হয় এই উপন্যাসটি। গল্পটি সেন্ট পিটার্সবার্গের এক যুবক আইনছাত্র রদিয়ন রোমানোভিচ রাসকোলনিকভকে কেন্দ্র করে। রাসকোলনিকভ চরম দারিদ্র্যে জীবনযাপন করে। গল্পের শুরুতেই দেখা যায় তার পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য টাকা ফুরিয়ে গেছে। গ্রাম থেকে তার মা আর বোনের পাঠানো চিঠি তাকে আরও অস্থির করে তোলে। সে বুঝতে পারে তার সফলতার জন্য তারা কতটা ত্যাগ স্বীকার করেছে। ধীরে ধীরে হতাশ হয়ে নিজের শেষ মূল্যবান জিনিসটুকু এক বৃদ্ধ বন্দুকদারের কাছে বিক্রির পর রাসকোলনিকভ এক ভয়ঙ্কর পরিকল্পনা করে। সে ঠিক করে ওই ধনী বৃদ্ধাকে খুন করে তার সব সম্পত্তি লুট করবে। কিন্তু এই অকল্পনীয় কাজটি শেষ করার পর সে বুঝতে পারে এর প্রভাব তার মানসিক অবস্থার উপর কতটা ভয়ানক হতে পারে। যদিও এই উপন্যাসটি প্রথম সাইকোলজিক্যাল থ্রিলার হিসেবে ধরা হয়, এর পরিধি রাসকোলনিকভের আভ্যন্তরীণ দ্বন্দ্বের চেয়েও অনেক অনেক বিস্তৃত। সেই সময়কার সেন্ট পিটার্সবার্গের আধা অন্ধকার মদের দোকান থেকে ভগ্নদশা ঘেরা বাসা আর অসহনীয় পুলিশ স্টেশন, সবকিছুই দস্তয়েভস্কির তীক্ষ্ণ লেখার মাধ্যমে প্রাণ পায়। যখন রাসকোলনিকভের নিজের পরিবার শহরে আসে, তাদের নৈতিক বিশুদ্ধতা আশেপাশের বিকৃত পরিবেশের এক চরম বিপরীতে দাঁড়িয়ে থাকে। তবে তাদের ভাগ্য ওই পঙ্কিলতার সাথে ক্রমশ জড়িয়ে পড়ে। এই মলিন রুশ সমাজের প্রতিচ্ছবি লেখকের নিজের জটিল জীবনের অভিজ্ঞতা এবং পরিবর্তিত চিন্তাধারারই প্রতিফলন। অনেক দিক থেকে গল্পটি এমন এক সাধারণ আখ্যান অনুসরণ করে যেখানে সম্ভাবনাময় এক তরুণ শহুরে জীবনের বিপদে প্রলোভিত এবং নষ্ট হয়ে যায়। কিন্তু এই উপন্যাসের সামাজিক সমালোচনা এর চেয়েও গভীরে প্রবেশ করে। রাসকোলনিকভ যুক্তি দেয় যে একজন শোষণকারী বন্দুকদারকে মেরে নিজের উন্নতি করা সমাজের জন্য এক ধরনের সুবিধা বয়ে আনবে, এবং সে যখন বিশ্বাস করে যে তার বুদ্ধিমত্তা তাকে নৈতিক নিষেধাজ্ঞাগুলো থেকে ঊর্ধ্বে তুলে ধরেছে, তখনই সে তার নিজস্ব মানবিকতা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। উপন্যাসের সবচেয়ে বিস্ময়কর দিকগুলোর একটি হলো গল্পের মূল অংশ উপন্যাসের মাঝে প্রকাশ পেয়েও উপন্যাসটি পাঠককে শেষ পর্যন্ত আবিষ্ট করে রাখতে সক্ষম। এখানে রাসকোলনিকভের অপরাধ স্পষ্ট, কিন্তু দস্তয়েভস্কির তীব্র যন্ত্রণাময় বর্ণনার মাধ্যমে আমরা জানতে পারি তার প্রকৃত শাস্তির প্রকৃতি এবং মুক্তির সম্ভাবনা। ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট আমাদের একটি গভীর প্রশ্নের মুখোমুখি দাঁড় করায়। অপরাধের কি কখনো ন্যায়সঙ্গত ব্যাখ্যা থাকতে পারে? আর মানুষ কি তার অপরাধ বোধের কাছে সত্যি মুক্তি পেতে পারে? দস্তয়েভস্কির এই উপন্যাস কেবল একটি গল্প নয়, এটি একটি দর্শন। এটি আমাদের মনে করিয়ে দেয় যে শাস্তি শুধু বাহ্যিক নয়, আত্মার গভীরেও ঘটে। আপনার কি মনে হয়, রাসকোলনিকভ কি সত্যি মুক্তি পেয়েছিল, নাকি তার শাস্তি কখনো শেষ হবে না? প্রশ্নের উত্তর না খুঁজে ফিওদর দস্তয়েভস্কি এই গল্পের মাধ্যমে শুধু রাসকোলনিকভের নয়, আমাদের সকলের মনের অন্ধকারকে সামনে নিয়ে এসেছেন, এবং এটাই এই উপন্যাসের মুখ্য বার্তা। নিজের ভুলের সম্মুখীন হওয়া, তাতে শুদ্ধি লাভ করা এবং জীবনের প্রকৃত অর্থ খুঁজে বের করা। একবার এক রাজ্যে একজন চোর ধরা পড়ল। রাজা তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কেন চুরি করেছ? চোর বলল, ক্ষুধার্ত ছিলাম প্রভু, খাদ্য না পেলে আমি মরতাম। শাস্তি যদি দেন তবে দিন, কিন্তু আমি যা করেছি সেটি আমার অস্তিত্বের তাগিদেই করেছি। এখানে আমরা দেখি অপরাধের মধ্যে লুকিয়ে আছে মানবিক টানাপোড়েন। এই অপরাধ কখনো এক মানবিক দুর্বলতা, কখনো বেঁচে থাকার সংগ্রামের প্রতিফলন। আর এই অপরাধের শাস্তি, সেটা কি ন্যায় বিচারের হাতিয়ার নাকি প্রতিহিংসার রূপ?
সভ্যতার ইতিহাসে এই প্রশ্নগুলো আমাদের ভাবিয়েছে, বিভ্রান্ত করেছে এবং অনেক সময় আমাদের মানবিকতার গভীরে ঝুঁকে দেখার জন্য বাধ্য করেছে। দর্শনের আলোয় অপরাধ কি শুধুই আইন ভঙ্গ করা? সক্রেটিসের মতে অপরাধ মানে আত্মার বিরুদ্ধে কাজ করা। আবার নীতিবাদী ইমানুয়েল কান্ট মনে করেন অপরাধ হলো নৈতিকতার ব্যত্যয়। যদি নৈতিকতা না থাকে তবে অপরাধ বলতে কিছুই থাকবে না। এখানে প্রশ্ন আসে, একজন চোর কেন চুরি করে? তার কি নৈতিকতা নেই, নাকি সে তার সমাজের নির্মম বাস্তবতার শিকার? নীতিশাস্ত্র কি সবসময় অপরাধ ও শাস্তির ক্ষেত্রেই প্রযোজ্য? ক্রাইম অ্যান্ড পানিশমেন্টে রাস্কলনিকভ নিজেকে বারবার এই প্রশ্ন করেছে। এই প্রশ্নটি শুধু তার নয়, পাঠক কিংবা মানুষ হিসেবে আমাদের সকলের। কাজী নজরুল ইসলামের কবিতায় শোষিত মানুষের ক্রোধকেও অপরাধ হিসেবে দেখানো হয়েছে, অথচ এই অপরাধ কি ন্যায় বিচার পাওয়ার আকাঙ্ক্ষা নয়? আধুনিক বিজ্ঞান অপরাধকে ব্যাখ্যা করে জিন, মস্তিষ্ক এবং পরিবেশের মাধ্যমে। নিউরোসায়েন্স বলে মস্তিষ্কের একটি অংশ, প্রিফ্রন্টাল কর্টেক্স, অপরাধ প্রবণতার জন্য দায়ী। অপরাধের জন্য আরও কিছু কারণকে দায়ী করা হয়, যেমন বংশগত বৈশিষ্ট্য। এখানে বলা হয় কিছু মানুষ জন্মগতভাবেই অপরাধ প্রবণ। দ্বিতীয়টি হচ্ছে পরিবেশগত কারণ। এখানে দারিদ্র্য, অশিক্ষা এবং সামাজিক অবিচার অপরাধের জন্ম দেয়। তাহলে প্রশ্ন হলো, যদি অপরাধ জৈবিক বা পরিবেশগত কারণে ঘটে, তবে এই শাস্তি কি যুক্তিযুক্ত? বা কোনটি ঠিক অপরাধ, এটা কে নির্ধারণ করবে? মানুষই কি নির্ধারণ করবে? যেখানে মানুষই অপরাধ করছে, যেখানে আইনও তৈরি হচ্ছে অপরাধের মাধ্যমে, সেখানে সেই আইন কি সঠিক শাস্তি দিতে পারবে? এর সমাধানে আমাদের আশ্রয় নিতে হবে ধর্মে, যেখানে সৃষ্টিকর্তা নির্ধারণ করে দিচ্ছেন কোনটি ঠিক অপরাধ আর তার শাস্তি কিরূপ। ধর্ম সবসময় অপরাধ ও শাস্তিকে ন্যায় বিচারের মানদণ্ডেই মূল্যায়ন করে। ইসলাম সবসময় বলে যে অন্যায় করে সে তার কর্মফল ভোগ করবে, কিন্তু ইসলামের শাস্তির পদ্ধতি সবসময় মানবিকতাকে অগ্রাধিকার দেয়। ইসলামের ইতিহাসে দেখা যাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য অপরাধী মানুষকে ক্ষমা করে দিয়েছেন, আবার সঠিক শাস্তিও প্রদান করেছেন। কিন্তু একটি প্রশ্ন থেকেই যায়, শাস্তি কি অপরাধীদের শুধরাতে পারে, নাকি এটি প্রতিহিংসার একটি সভ্য রূপ? এই প্রশ্নের উত্তর খুঁজতে ধর্মের মাধ্যমে আমাদের নিজস্ব বিচারবোধ, মানবিকতা এবং সমাজের প্রতি দায়িত্ববোধ নিয়ে ভাবতে হবে। কারণ অপরাধের পেছনে থাকে এক একটি গল্প, আর শাস্তি কেবলই তখনই সার্থক যখন তা সেই গল্পগুলোকে বোঝে।